মন্ত্রী থেকে ভিখারি, করোনা ছাড়ছে না কাউকেই। মোকাবেলায় পুরো বিশ্ব চেষ্টা করছে, বাংলাদেশও চেষ্টা করছে সেই মোকাবেলা করবার, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না অনেক জায়গাতেই। অনেকে আবার ছেড়ে দিয়েছেন হাল। এমন পরিস্থিতিতে বাংলাদেশিতে গতকালও আমরা যেটি দেখেছি যে 40 জন মারা গেছেন এবং সর্বোচ্চ সংখ্যক আক্রান্তও হয়েছেন। এবং আজকেও আমরা যেটি দেখেছি যে 22 জন এরই মধ্যে মারা গেছেন 24 ঘন্টায় এবং আক্রান্ত হয়েছেন 2381 জন। এমন পরিস্থিতিতে শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা বিশ্বাস। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন দুজন চিকিৎসক। আমাদের অতিথিরা হচ্ছেন জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার এবং অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে একটি বিষয় আমরা একটু জানতে চাই যে এই যে সব কিছু খুলে দেওয়া হলো, মানে আমাদেরকে হার্ড ইমিউনিটি ছাড়া আর কোনো পথ আছে? মানে আমরা কি হার্ড ইমিউনিটির দিকে আসলেই এগোচ্ছি কিনা? হার্ড ইমিউনিটির কথা অনেকেই বলছেন, কিন্তু এটা আসলে আমি বলবো যে অনেকটা আপনার স্বল্পবিদ্যা ভয়ঙ্করী যে একটা টার্ম আছে, আসলে হার্ড ইমিউনিটি এভাবে কাজ করে না। প্রথম কথা হচ্ছে যে একটা ভ্যাকসিন যেখানে নেই সেখানে হার্ড ইমিউনিটির কনসেপ্টটাই আসলে আসা উচিত না। বিশেষ করে একটা রোগ যার কেস ফ্যাটালিটি রেশিও 2 থেকে 3-এর মাঝামাঝি কোনো কোনো দেশে, এটা দেশ এবং এইজ অনেক কিছুর উপর ভ্যারিয়েশন আছে, কিন্তু এটা 2 থেকে 3% পর্যন্ত যেতে পারে। সেখানে হার্ড ইমিউনিটির কথা বলার অর্থ হচ্ছে একটা দেশের 70 থেকে 80% মানুষকে আক্রান্ত করা, এবং সেই আক্রান্ত মানুষদের একটা সার্টেন পার্সেন্টেজকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সো হার্ড ইমিউনিটির দিকে আমরা যাচ্ছি কিনা এই প্রশ্ন করাই আসলে উচিত না, কারণ আসলে হার্ড ইমিউনিটির কোনো মানে যেটা পলিসি, এটা পৃথিবীর কোনো দেশই আসলে বলেনি যে আমরা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি, এবং বাংলাদেশ সরকারও এমন কথা কিন্তু বলেনি যে আমরা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি। কাজেই আমি বলবো যে হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি কিনা এই প্রশ্নটা আসাই উচিত না, কারণ আচ্ছা এটা কোনো পলিসি হতে পারে না বেসিক্যালি। আচ্ছা, তার মানে হার্ড ইমিউনিটির দিকে আসলে আমরা যাচ্ছি না, পুরো বিশ্বের কোনো দেশই যাচ্ছে না, কিন্তু আমরা মিস্টেক তারপরেও। করছি, আমরা ভুল হ্যাঁ, করছি, আমাদের স্টেপ গুলোতে ভুল হচ্ছে, এটা আমরা বলতে পারি। কিন্তু কখনোই কোনো একটা গণবান্ধব সরকার বা একটা প্রতিষ্ঠিত সরকার কখনোই হার্ড ইমিউনিটির কনসেপ্ট নিতে পারে না। এই ধরনের কথা ইউকের চিফ সায়েন্টিফিক অফিসার একবার বলেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই ভুলটা উনি নিজেকেই সংশোধন করেছেন, এই বলে যে এটা আসলে একটা কনসেপ্ট, এটা কখনো কোনো রাষ্ট্রের নীতি বা রাষ্ট্রের পলিসি হতে পারে না হার্ড ইমিউনিটি ডেভেলপ করাটা আর কি। সো এটা বাংলাদেশেও হচ্ছে বলে এটা আমি মনে করি না, বা এটা হওয়া সম্ভব না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, খুব সিম্পল একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে হার্ড ইমিউনিটি যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে আমরা অ্যাচিভ করতে চাই, অর্থাৎ ভ্যাকসিনের মাধ্যমেও যদি একটা দেশে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হয়, সেটা অত্যন্ত কষ্টকর একটা কাজ। অর্থাৎ সিস্টেমেটিক্যালি আমরা যখন ইমিউনাইজেশন ক্যাম্পেইন করে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে আমাদের রীতিমতো গলদঘর্ম হতে হয়, সেখানে একটা ভাইরাস ন্যাচারালি 70 থেকে 80% মানুষকে আক্রান্ত করবে। প্রথম কথা, এটা হবেই না, প্র্যাকটিক্যালি এটা কখনো হবে না। দ্বিতীয়ত, এটা করতে গেলে কেউ যদি মনে করে যে না আমি এটা করেই ছাড়বো, সেটাতেও ফ্যাটালিটি এত বেশি হবে যেটা আসলে কোনো রাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। সো এটা ইজ নট গোয়িং টু হ্যাপেন ইন এনি ওয়ে। তার মানে হার্ড ইমিউনিটি আসলে একেবারেই সম্ভব না করোনা ভাইরাসের জন্য। এটি আসলে না। গবেষকরা বা চিকিৎসকরা যে বলছেন একেবারেই মানে ভ্রান্ত একটি ধারণাই বলা যায়। জি। আচ্ছা, ডক্টর মাহবুবুর রহমান, আপনার কাছে একটি বিষয় আমরা একটু জানতে চাই যে একটি গবেষণা বলছে যে আহ, অনেক মানুষের 74% যে আয় সেটি আসলে কমে গেছে। এরকম একটি পরিস্থিতিতে বেশ একটা মানে স্বাস্থ্যকর পুষ্টিকর খাওয়া দাওয়া করতে হবে, জীবনযাপনও করতে হবে, কিন্তু মানে সেটি আসলে কতখানি সম্ভব বলে আপনি মনে করেন? সেটি কি বাস্তবসম্মত নাকি সেটি আসলে সম্ভব? ধন্যবাদ। সেটা আপনার প্রশ্নের ভিতরেই আছে যে সেটা সম্ভব কিনা। যেখানে 74% মানুষের আয় কমে গেছে বা 74 ভাগ আয় কমে গেছে, সেক্ষেত্রে সে পুষ্টিকর খাবার কি করে সে খাবে? এটা অবাস্তব একটা পরিস্থিতি। এখানে যারা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং আমাদের বিভিন্ন ধরনের যে গোষ্ঠী, সেগুলা তাদের সমর্থবান গোষ্ঠী, তাদেরকে এগিয়ে আসতে হবে যাতে করে আমাদের সমাজে সম্পদের একটা বন্টন এই সুযোগে ঘটে। যারা পুষ্টির অভাবে ভুগছে, যারা চিকিৎসার অভাবে ভুগছে, যারা সুবিধা বঞ্চিত, তাদেরকে আমরা যেন তাদের পাশে এখন এসে দাঁড়াই। তাছাড়া তাদের একটা বিপুল অধিকাংশ মানুষ যদি এরকম একটা দুর্যোগের পরিস্থিতিতে পড়ে যায়, আমি মনে করি অলরেডি পড়ে গিয়েছে, তাহলে কিন্তু সমাজের যে ভারসাম্য, রাষ্ট্রের ভারসাম্য কিন্তু বিপদাপন্ন হবে।
আচ্ছা, তার মানে এক ধরনের মানে খারাপ অবস্থার দিকেই আসলে আমরা এগোচ্ছি বলা যায়। ভ্যাকসিনের লাস্ট আপডেট কি, মানে কবে নাগাদ ভ্যাকসিন আসতে পারে ডক্টর মাহবুবুর রহমান? দেখুন, ভ্যাকসিন একটি দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা বাজারে আসে বিভিন্ন ধাপে। প্রথমে ল্যাবরেটরিতে, তারপরে সেটা অ্যানিম্যাল মডেল, তারপরে হিউম্যান ট্রায়াল, তারপরে আরো আরো বড় আকারে ট্রায়াল, এবং সেইগুলো ট্রায়ালের পরে সেইগুলো রেজাল্টস অ্যানালাইসিস করে সেটার রিস্ক বেনিফিট মর্টালিটি ঝুঁকি ইত্যাদি সব বিবেচনা করে যখন দেখা যায় যে না, বেশিরভাগ মানুষের জন্য এটা কল্যাণকর, প্রোটেকশন বেশি দিবে, তখনই কিন্তু এটা অনুমোদন করা হয় এবং বাজারে আসে। এই সায়েন্টিফিক ধাপটাকে আপনি বাইপাস করতে পারবেন না। বাইপাস করলে সেখানে ঝুঁকিটা আরো বরং বেড়ে যাবে। তো এটা নর্মাল যে একটা প্রজেকশন থাকে একটা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, দেখা যায় যে 18 মাস থেকে 24 মাস, অর্থাৎ 1.5 থেকে 2 বছর পর্যন্ত লেগে যেতে পারে। এবং সেটা যে আমরা পারবোই সেটা কিন্তু নিশ্চিত না। আপনি দেখেন যে এইচআইভি বা এইডস এর ভ্যাকসিন কিন্তু এখন পর্যন্ত নাই। প্রথমে যে উদ্যোগ বা যে আশা সঞ্চার ছিল সেটা কিন্তু পরে দেখা গেল এখন এখন পর্যন্ত আমি সেই ভ্যাকসিন কিন্তু পাইনি। তো এখন করোনার ভ্যাকসিন যে আমি পাবোই এমন কিন্তু নিশ্চয়তা নাই। সুতরাং আমাকেই প্রোটেকশন দিতে হবে। আমি কি করে এই ভ্যাকসিন থেকে, এই ভাইরাস থেকে আমি কি রক্ষা করতে পারবো। এবং এই আমাদের এই মুহূর্তে যে অবস্থাটা চলছে আমাদের দেশে, সেক্ষেত্রে আর আপনি যেটা আমরা বলছি যেটা কমিউনিটি ট্রান্সমিশন, তৌফিক সাহেব ভালো বলতে পারবেন। কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে কিন্তু আপনি আর রোগটাকে আর নাগাল ধরে রাখাটা কিন্তু খুব কঠিন হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনার চিকিৎসার দিকে মনোযোগ দিতে হবে। রোগীগুলা যাতে করে প্রপার চিকিৎসাটা পায় যতটুকু সম্ভব আমাদের হাতে আছে, সেটা বাড়িতে হোক, সেটা হসপিটাল আউটডোরে হোক, এমার্জেন্সিতে হোক, করোনা ইউনিট গুলাকে, হসপিটাল গুলোকে, প্রাইভেট এবং নন এই গভর্নমেন্ট সব সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালকে সমন্বিত করে আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, আইসিইউ বেডের ব্যবস্থা করতে হবে, ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে। এই দিকগুলো যদি আপনি না দেন তাহলে কিন্তু আমাদের সামনে অত্যন্ত খারাপ সময় আসছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ডক্টর তৌফিক জোয়ারদার। সরকারের পক্ষ থেকে একটা কথা বলেছে যে 3টি জোনে ভাগ করা হবে, রেড জোন, গ্রিন জোন। মানে এই জোনে ভাগ করা কি, বা মানে ভাগ করা হলে কি হবে? আসলে আমরা লকডাউনের মূল উদ্দেশ্যটা হচ্ছে ট্রান্সমিশন কমিয়ে আনা। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে লকডাউন বলেন আর যাই বলেন, এটা কিন্তু কোনো ওষুধ নয়, অর্থাৎ এটা ভাইরাসকে কিল করে না এবং ভাইরাসকে সে ধ্বংস করে না। যেটা করা হয় যে ট্রান্সমিশনটাকে কমিয়ে দেওয়া হয়, যেন এটা, যেটাকে আমরা বলি ফ্ল্যাটেনিং দ্য কার্ভ। যদি আমরা ট্রান্সমিশন কমিয়ে দিতে না পারি তাহলে একটা নির্দিষ্ট সময়ে অনেক বেশি পরিমাণে মানুষ আক্রান্ত হয়ে যায়, এবং অনেক বেশি পরিমাণে মানুষ আক্রান্ত হলে স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হয়। যে মানুষগুলো তাদের স্বাস্থ্য বিলম্বিত হয়, এই মানুষগুলো স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয় অ্যাট এ টাইম যদি অনেক মানুষ আক্রান্ত হয়। তো সেক্ষেত্রে যেটা করা হয় যে আমরা চেষ্টা করি একটা লকডাউনের মতো একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করি, যাতে মানুষের সাথে মানুষের সংমিশ্রণটা কম হয়, ভাইরাসটা কম ছড়াতে পারে বা একটা খুব অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু এই পরিস্থিতি আসলে খুব দীর্ঘ সময় ধরে অর্থনীতির চাকা সচল রাখার জন্য আসলে খুব একটা ফিজিবল কোনো পদ্ধতি নয়। সেজন্য যেটা বলা হচ্ছে, যেহেতু সব এলাকায় যদি ছড়িয়ে না যেয়ে থাকে, অর্থাৎ আমরা যদি প্রচুর পরিমাণে টেস্টিং এর মাধ্যমে নিশ্চিত করতে পারি যে কিছু কিছু এলাকা, যত আমি যদি কথার কথা যদি আমি টার্গেট করি যে একটা উপজেলাকে আমি টার্গেট করতে চাই, আমি সেখানে ট্রান্সমিশনের অবস্থাকে জানতে চাই, সেখানে যদি আমি টেস্টের মাধ্যমে নিশ্চিত করতে পারি যে এলাকায় খুব বেশি আক্রান্ত মানুষ নেই, এটা আমার কাছে এমনিও ডেটা আছে, বাট আমরা যদি আরো অ্যাগ্রেসিভ টেস্টিং করে সেটা যদি নিশ্চিত করতে পারি তাহলে সেই এলাকাটাকে আমরা গ্রিন জোন করে দিতে পারি। অথবা আমরা বলতে পারি যে এখানে মানুষজন কিছু সামাজিক দূরত্ব রক্ষা করে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে চালিয়ে নিতে পারবে, প্রোভাইডেড বাইরের থেকে কেউ এসে তাদেরকে আক্রান্ত করবে না। অর্থাৎ একটা বেল্টের মতো তার চারপাশে আমাকে তৈরি করে দিতে হবে। তাহলে হবে কি, ওই গ্রিন এলাকার মধ্যে মানুষজন তাদের স্বাভাবিক কর্মকাণ্ড কিছুটা প্রিকশন যেগুলো আছে সেগুলো রক্ষা করে তারা চালিয়ে যেতে পারবে। আর ইয়েলো জোন গুলো কোনগুলো, যেখানে একটা নির্দিষ্ট মাত্রা, অর্থাৎ একদম নেই তা নয় কিন্তু আবার খুব বেশি মাত্রা নয়, অর্থাৎ মাঝামাঝি আকারে সংক্রমণ আছে, সেই এলাকায়ও আমাকে টেস্ট করতে হবে। টেস্ট করে যে মানুষগুলোকে আমি কন্টাক্ট হিসেবে পাবো সেই মানুষগুলোকে আমার কোয়ারেন্টাইনে নিতে হবে, আর যাদেরকে আমি পজিটিভ পাবো তাদেরকে আমার আইসোলেশনে নিতে হবে। আইসোলেশন দুই রকম হতে পারে, এটা হতে পারে ইনস্টিটিউশনাল, অর্থাৎ হাসপাতালের ভেতরে যদি আইসোলেশনের ব্যবস্থা থাকে। আরেক ধরনের আছে যেটা ইউকে তে এটা খুব প্রমোট করা হচ্ছে, অন্যান্য দেশেও হচ্ছে, সেটা হচ্ছে যে সেলফ আইসোলেশন। অর্থাৎ আমি জানি এই মানুষটি আক্রান্ত কিন্তু তাকে আমার হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তো কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাকে আমি বাসার মধ্যে রেখেই
কিছু প্রিকশন মেনটেন করে তার ট্রিটমেন্টের আমি ফ্যাসিলিটি সৃষ্টি করব এবং তাকে রেগুলার ফলো আপ করব। তো এই প্রিকশন গুলো মেনটেন করে আমি কিছু কিছু এলাকায় আমি খুব আমি অর্থাৎ যেখানে আমার ট্রান্সমিশনের পর্যায়টা মধ্যম পর্যায়ে আছে তাদেরকে আমি ইয়েলো জোন করে দেব। আর রেড হচ্ছে যেখানে আমার কমপ্লিট লকডাউন থাকবে, যেখানে কোনো মানুষ বের হতে পারবে না, অনেকটা আমরা যেটাকে বলি আমাদের দেশে কারফিউর মতো যে পরিস্থিতি, সেরকম পরিস্থিতি আরোপ করতে হবে, রেড। তো এইটা বেঞ্চমার্কটা এক এক দেশে এক এক রকম। কোথাও বলা হচ্ছে যে যদি আমার 40-50 জনের নিচে থাকে তাহলে গ্রিন, আবার কোথাও বলা হচ্ছে যে 100 জনের নিচে যদি একটা এলাকায় একটা জিওগ্রাফিক এরিয়ায় যদি 100 এর নিচে আমার কেস থাকে আমি তাকে গ্রিন বলতে পারি। তো এইটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এটা যেহেতু করোনা ভাইরাস বা কোভিড-19 একটা নতুন রোগ, এটার কোনো স্পেসিফিক গাইডলাইন, এটা কান্ট্রি টু কান্ট্রি সেই দেশের কনটেক্সট বা সেই দেশের প্রেক্ষাপটের উপর নির্ভর করবে যে আমি বেঞ্চমার্কটা কতটুকু সেট করব। তো আমার এখনো চোখে পড়েনি যে আমি কোন ধরনের ট্রান্সমিশনকে গ্রিন বলবো, কোন পর্যায়কে আমি ইয়েলো বলবো, কোন পর্যায়কে রেড বলবো। হয়তো সরকারের কোনো নির্দেশনায় থাকতেও পারে, কিন্তু আমার এখনো চোখে পড়েনি। তবে মূল প্রিন্সিপালটা এটাই, যেখানে আমার একদম নগণ্য ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ খুব বেশি মানুষকে আমি আক্রান্ত হিসেবে পাচ্ছি না, তারা গ্রিন। যারা একটা মধ্যম পর্যায়ে থাকবে তাদেরকে খুব অ্যাগ্রেসিভ ভাবে টেস্টিং এবং দারুণভাবে তাদেরকে নজরদারির মধ্যে রেখে ইয়েলোর মধ্যে থাকবে। আমার টার্গেট থাকবে ইয়েলোকে আমি যত তাড়াতাড়ি গ্রিনে উন্নীত করতে পারি। আর রেড যারা, তাদের ব্যাপারে কোনো ছাড় নেই, তাদেরকে সম্পূর্ণভাবে অন্ততপক্ষে 2 সপ্তাহের জন্য লকডাউন থাকবে এবং তারপরে আমাকে আবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিব যে আমি তাকে রেডেই রাখবো নাকি আমি ইয়েলোতে উন্নীত করব। অর্থাৎ একটা ধাপে ধাপে আমাকে কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। এটা মনে করার কোনো কারণ নেই যে আমি লকডাউন দিলাম, লকডাউন বাই ইটসেলফ উইল কিল দ্য ভাইরাস। দিস ইজ আ টোটালি রং কনসেপ্ট। অনেকের মনে, মানে যারা টেকনিক্যাল পারসন না, অর্থাৎ যারা হয়তো কেবলমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভলি এটাকে দেখার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন, তারা মনে করতে পারেন যে লকডাউন দিলেই হয়তো এই ভাইরাসটি চলে যাবে। ব্যাপারটি কিন্তু আসলে তা নয়। এটাকে ধাপে ধাপে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, যতদিন পর্যন্ত আমরা একটা ভ্যাকসিন না পাচ্ছি অথবা একটা ভালো ট্রিটমেন্ট আমরা যতদিন পর্যন্ত না পাচ্ছি ততদিন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আর ভ্যাকসিন কবে পাবো সেটি আসলে ডাক্তার মাহবুবুর রহমানও বলছিলেন যে সেটি এখনো আসলে ঠিক নেই এবং আদৌ পাবো কিনা সেটাও এখনো নিশ্চিত নয়, যদিও ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। টিভির ভলিউম কমানো হয়েছে তো। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি বলছি আমার মেয়ের জন্য আর কি। আমার মেয়ে 14 বছর। হ্যাঁ, মেয়ে গা জ্বর পায় আর হাত পা গুলা শুধু ব্যথা, পায়ের তালুগুলো ঠান্ডা হয়ে যায়। মানে রাত সন্ধ্যার পরে মানে গায়ের মধ্যে একটু একটু তাপ আছে। আচ্ছা, কতদিন থেকে আমাদের চিকিৎসক আপনাকে জিজ্ঞেস করেছেন? 1 মাসের মতো গেছে। আচ্ছা, ডক্টর মাহবুবুর রহমান, আর কোনো প্রশ্ন কি আছে ওনার কাছে? না, যদি আর কোনো সিম্পটম তার না থাকে, মানে কাশি না থাকে বা শ্বাসকষ্ট না থাকে, তাহলে আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এরপর আমি যদি উত্তরটা আমি দেই, আরো একজন দর্শক অপেক্ষা করছেন, দুটো প্রশ্ন একসাথে নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি গাইবান্ধা থেকে বলছিলাম। আমার প্রশ্নটি হচ্ছে, একজন করোনা শনাক্ত মৃত ব্যক্তির দেহে কতক্ষণ করোনা ভাইরাস বিদ্যমান থাকে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান, প্রথম প্রশ্ন যেটি করলেন চিটাগং থেকে, 14 বছরের একটি মেয়ে, তার প্রায় 1 মাসের মতো তার গায়ে জ্বর থাকে, অর্থাৎ হালকা জ্বর বা জ্বরের মতো ভাব থাকে, হাত পা জ্বালা পোড়া করে। দেখুন, করোনা ভাইরাসে এতদিন ধরে কিন্তু জ্বর থাকে না। সাধারণত 1 থেকে 2 সপ্তাহ জ্বর থাকে এটা আক্রান্ত হয়, এবং তার মধ্যে দিয়েই সে জ্বরটা রিজুলেশন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, অথবা রোগী খারাপ হয়ে যাবে। এটা তো 1 মাসের বিষয়টা না, এটা হয়তো অন্য কোনো কারণে তার এই সমস্যা থাকতে পারে। আমরা নানান কারণে তার জ্বর হতে পারে, তার বাত জ্বর থাকতে পারে, তার অন্য যে সব কারণে তার রক্ত শূন্যতা থাকতে পারে, অপুষ্টি থাকতে পারে, তার এইগুলা যে ক্রনিক যে কারণে গায়ে জ্বর আসে বা তাপমাত্রা পারে, সেইগুলো দেখতে হবে। এক্ষেত্রে একজন মেডিসিন বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞ একজন চিকিৎসককে দেখালেই ওনার জন্য ভালো হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে গাইবান্ধা থেকে, একজন মৃত ব্যক্তির গায়ে, অ্যাকচুয়ালি মৃত ব্যক্তির গায়ে ভাইরাস দীর্ঘক্ষণ থাকতে পারে না, কারণ তার যে ভাইরাসের যে রেপ্লিকেশন করতে হলে তার যে একটা জীবন্ত টিস্যু দরকার, সেই টিস্যুটা তো থাকে না। সুতরাং এটা এখনো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, তবে যত ডেটা এসছে আমাদের কাছে তাতে দেখা যায় যে ম্যাক্সিমাম 6 ঘন্টা পর্যন্ত ভাইরাসটা পাওয়া গেছে জীবন্ত, এরকম কিছু আমাদের কাছে ইনফরমেশন এসছে। কিন্তু সেই ভাইরাস পাওয়া মানেই না যে সে রেপ্লিকেশন ক্যাপাসিটি তার আছে।
সুতরাং ডেড বডি যদি একটা সঠিক একটা আবরণে থাকে, একটা প্লাস্টিক আবরণে যদি থাকে, তাহলে ওখান থেকে ছড়াবার কোনো সম্ভাবনা মানে নেই, বা অত্যন্ত কম সম্ভাবনা। আমি একটা জিনিস একটু আচ্ছা, অ্যাড করতে জি। চাচ্ছিলাম মাহমুদ নিশ্চয়ই। রহমান স্যারের সাথে, সেটা হচ্ছে যে উনি অবশ্যই। একদম যেটা বলার সেটাই বলেছেন এক্স্যাক্টলি। শুধু আমি আমি যে পেশেন্ট প্রশ্ন করেছেন না, যে ব্যক্তি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আসলে উনার দেহে কতক্ষণ ভাইরাস আছে এটা তো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। এই ভাইরাসটা বের হয়ে থাকে আক্রান্ত করতে পারছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো একজন একজন মৃত ব্যক্তি তো আসলে হাঁচি কাশি দিচ্ছেন না, বা তিনি তো তার নাকে মুখে হাত দিয়ে সেটা আপনারকে সংক্রমিত করছেন না। কাজে তার দেহে কতক্ষণ ভাইরাস আছে এই প্রশ্নটা আসলে এটা একটা বৈজ্ঞানিক প্রশ্ন হতে পারে, এটা ফর দ্য সায়েন্টিফিক পারপাস আমরা এটাকে গবেষণা করতে পারি, কিন্তু এটা আসলে ক্লিনিক্যালি বা ফ্রম পাবলিক হেলথ পার্সপেক্টিভ এটার আসলে খুব একটা গুরুত্ব নেই। এটা নিয়ে আপনার চিন্তিত হবারও কোনো কারণ নেই। বরং Correct. মৃত মানুষের থেকে আপনি জীবিত মানুষ থেকে বরং একটু সাবধানে আপনাদের থাকা দরকার, যাতে তার কাছ থেকে আপনি সংক্রমিত না হন। আমাদের দেশে কিন্তু অনেক এলাকায় আমরা দেখেছি যে মৃত মানুষের মানে সৎকারের ব্যাপারে এক ধরনের স্টিগমা কাজ করছে, কবর দিতে বাধা দেওয়া হচ্ছে। এটা আসলে খুব একটা বিজ্ঞানসম্মত নয়। তার শরীরে যদি থেকেও থাকে, যদি ধরেও নি, সেটা আপনার তো কোনো ক্ষতি করছে না, সেটা তার শরীরের ভেতরেই আছে। সেটা ছড়িয়ে যাবে না, সত্য আচ্ছা, কথা। জি, ধন্যবাদ আপনাদেরকে দুজনকেই ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি খুলনা থেকে বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। এই যে শাকসবজি বাজার থেকে আনে পণ্য, এগুলো কিভাবে জীবাণুমুক্ত করা যায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হলো মোহাম্মদ জামাল উদ্দিন। জি, আপনার প্রশ্নটি করুন। আমার এই 10 দিন আগে মানে জ্বর হয়েছিল, আর জ্বর ছিল মানে একদিন এক রাত ছিল। আজকে আবার 10 দিন পরে আবার আমার জ্বর আবার হয়েছে। আচ্ছা, মানে এটি করোনা কিনা? কোনো শ্বাসকাশি জি, জি, শ্বাসকাশি জি। বা তার কাশি আছে কিনা, শ্বাসকষ্ট কোনো কিছু নাই। শ্বাসকষ্ট হচ্ছে কিনা, না, না, কোনো শ্বাসকষ্ট নেই। ঘরে আমার আর সঙ্গে কারো আরো জ্বর, একজন কাশি দর্শক আছে আছে। কিনা? আমরা সংযুক্তি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে, ডক্টর মাহবুবুর রহমান। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আমার নাম হলো, আমি আলমগীর হোসেন, বরিশাল বাবুগঞ্জ বায়াসর বাড়ি। আমরা আসলে খুব পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনার কথাটি। আমার নাম হলো মোহাম্মদ আলমগীর হোসেন, বরিশাল বাবুগঞ্জ বাহেশ্বর বাড়ি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা, আমি স্যারদের একটু ডিস্টার্ব করি। আমার মার বয়স 80 বছর। মা দীর্ঘদিন মাতার সমস্যায় ভুগতেছে। মা একটু বরিশালের ভাষায় একটু বিদিক ভাব আর কি। এখন এমতো অবস্থায় স্যারদের কাছে আমার অনুরোধ, মাকে নিয়ে আমি এখন কি করতে পারি? আমার ভাইরা সব ঢাকা। দেশের অবস্থা যে এখন বরিশাল আগরদি মেডিকেল নিলে ওখানে রাখছে কিনা আমি জানি না। এখন না, মাথায় কি মাথা ব্যথা, মাথা ব্যথা, জি, মাথা ব্যথা, মাথা না ব্যথা না না নাকি? না না, প্রশ্নটা মাথা ব্যথা না। যেমন আপনি আমার, না না স্যার, মাথা ব্যথা না। যেমন আপনি আমার নিকটতম আত্মীয়, আপনি গেছেন, আপনাকে চিনছে, কিন্তু ঠিক 5 মিনিট পরেই আবার বলে, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আচ্ছা, স্মৃতিভ্রম। হ্যাঁ, স্মৃতিভ্রম। জি, অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, আসলে 3টি প্রশ্নের উত্তরই আপনি যদি দিতেন। আচ্ছা, এখন হলো শাকসবজি আপনার দূষণ মুক্ত করার আমি প্রশ্নটি তৌফিক সাহেবকে দিতে চাই। উনি এটা বলবেন। ডক্টর তৌফিক জোয়ারদার। আর হলো আর দ্বিতীয় প্রশ্নটি যেটা উনি করেছেন যে 10 দিন আগে জ্বর হয়েছিল, মাঝখানে ছিল না, আবার এখন হয়েছে। জিনিসটা আসলে পরিষ্কার না, ওনার মানে তথ্যগুলো পরিষ্কার না। তবে এটা যদি ওনার অন্যান্য উপসর্গ যদি থাকে, তার শরীর ব্যথা থাকে, গলা ব্যথা থাকে, শ্বাসকষ্ট বা কাশি থাকে, এবং ঘরে আরো লোকজনের এটা সংক্রমণের কোনো উপসর্গ থাকে, তাহলে আমরা করোনা প্যান্ডেমিক বা মহামারীর সময় আমরা যে কোনো জ্বরকেই আমরা প্রথমে করোনা হিসাবে চিন্তা করব।
আমরা অন্য জিনিসটা এক্সক্লুশনের মাধ্যমে আমরা এটাকে প্রতিষ্ঠিত করবো, যেটা আদৌ করোনা আছে কি নাই, এটা হলো ওনার বিষয়। আর তৃতীয় যে প্রশ্নটি করলেন বরিশাল থেকে বাবুগঞ্জ, ওনার মায়ের যেটা, এটা হচ্ছে বয়স 80 বছর, এবং এই বয়সে সাধারণত হয় কি ব্রেনের যে টিস্যুগুলো আস্তে আস্তে কমে যায়, কমে গিয়ে তখন স্মরণ শক্তি গুলা কমে যায়, কারো দ্রুত কমে যায়, কারো ধীরে ধীরে কমে যায়। দেখা যায় তার ছোটবেলার সব স্মৃতিশক্তি মনে আছে, কিন্তু যে রিসেন্ট ঘটনাবলী মনে থাকে না। এটা খুবই কমন, এটা আমরা বলি যে ডিমেনশিয়া, ডিমেনশিয়া বলি। এই ডিমেনশিয়ার কিন্তু খুব ভালো চিকিৎসা কিন্তু নেই। হ্যাঁ, এটা যেটা আমরা করি, আমরা তাকে যদি কোমরবিডিটি থাকে, অর্থাৎ তার যদি ডায়াবেটিস থাকে, তার হাই প্রেশার থাকে, তাহলে ওই রোগগুলোর চিকিৎসা করি। আর তাকে কিছু সাপ্লিমেন্টারি কিছু ওষুধপত্র আছে, যেমন ভিটামিনস, ক্যালসিয়াম, এগুলা দেই। আর মেমোরি রিভাইভ করার জন্য কিছু কিছু ওষুধ বাজারে আছে, যদিও সেগুলো যে খুব যে ইফেক্টিভ সেটা নয়, তবে কখনো কখনো নিউরোলজিস্ট দিয়ে থাকেন কিছু যদি ইমপ্রুভমেন্ট হয় এই আশায়। সুতরাং এই ক্ষেত্রে যেটা হয় কি, আমরা বলি নিউরো রিহ্যাবিলিটেশন, সেইটা উন্নত দেশগুলা এগুলা করে। যারা বয়স্ক রোগী তাদেরকে সাপোর্ট দিতে হয়, ফ্যামিলির দিক থেকে সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট দিয়ে মা যাতে কোনো দুর্ঘটনা না পড়ে, টয়লেটে গিয়ে আটকে না যায়, আগুনে পড়ে না যায়, বা অন্য খারাপ জিনিস খেয়ে না ফেলেন, এই জিনিসগুলা সার্বক্ষণিক যে একটা নজরদারি, সেটা মায়ের দিকে রাখতে হবে। এবং আমাদের দেশের ক্ষেত্রে ছেলে মেয়েকেই এই কাজটি করতে হবে, এটার কোনো বিশেষ ঔষধি কোনো চিকিৎসা নেই। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর তৌফিক জোয়ারদার, শাকসবজি আসলে কিভাবে বিশুদ্ধ মানে পরিশোধন করা যাবে? এটা খুব কমন একটা প্রশ্ন আমরা প্রচুর পাচ্ছি আর কি আজকাল। সেটা হচ্ছে যে খাবারের মাধ্যমে, বিশেষ করে বাজার থেকে যে খাবারটা আনা হচ্ছে, অনেকে ইনফ্যাক্ট বিভিন্ন রকম করোসিভ সামগ্রী দিয়ে সেটাকে ভিজিয়ে রেখেও খাচ্ছেন। কিন্তু এই ব্যাপারে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য সব মোটামুটি গ্রহণযোগ্য যত নির্ভরযোগ্য যত প্রতিষ্ঠান আছে স্বাস্থ্য বিষয়ক, তারা সবাই বলছে যে খাবার জীবাণুমুক্ত করে, মানে কোভিড-19 জন্য খাবার জীবাণুমুক্ত করে খাবার কোনো রকম নির্দেশনা নেই। একটা জিনিস বুঝতে হবে যে যদি কিছু ভাইরাস আপনার ওটার উপর থেকেও থাকে, এটা আপনার কোনো ক্ষতি করবে না, কারণ ভাইরাস ঠিক এভাবে ফাংশন করে না। এটার একটা ডাইনামিক্স আছে, এটা একটা নির্দিষ্ট প্যাথওয়েতে আপনার শরীরে ঢুকতে হবে, একটা ইনফেকশাস ডোজে ঢুকতে হবে, একটা নির্দিষ্ট সময় পরিমাণ সেটাকে থাকতে হবে। তো খাবারের যে ডাইনামিক্স, আমরা যদি সেটাকে, আপনি যদি একটু স্বাভাবিকভাবে যেটা ধুই আমরা, সেভাবে ধোন, এবং তারপরে যদি রান্না করে আপনি যদি সেটাকে খেয়ে ফেলেন স্বাভাবিকভাবে, যেটা আপনারা করেন, ভালো মতো পরিষ্কার করে রান্না করে যদি খেয়ে ফেলেন, সম্পূর্ণভাবে আপনি নিরাপদ আছেন, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনাকে এটা অবশ্যই রান্না করে খেতে হবে। আমরা তো রান্না করেই খাই, শাকসবজি তো কেউ কাঁচা খায় না। কাজে এইটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যেটা নিয়ে দুশ্চিন্তা করবেন সেটা হচ্ছে এটা যে মোড়কে থাকে, যে প্যাকেটে থাকে, সেই প্যাকেটটি আপনারা বাইরের থেকে আনার পরে যদি একটা পলিথিনে এনে থাকেন, যদি কোনো সুপারমার্কেট থেকে কিনে থাকেন, অনেক সময় বিভিন্ন রকম প্যাকেট দিয়ে এটা মোড়ানো থাকে, সেই প্যাকেটটি আপনারা ডিসপোজ করে দিবেন। ডিসপোজ করে নিজের হাতটা ভালো করে ধুবেন, কারণ আপনার ওই হাতে যদি মানে ভাইরাস লেগে থাকে, সেটা থেকে আপনার বা আপনার পরিবারের কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যে শাক বা সবজি আপনি এনেছেন, সেখান থেকে আপনার আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার। সেক্ষেত্রে আসলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যেমন শসা, টমেটো, গাজর, এগুলো তো কাঁচাও খায়, রান্না করে খাওয়া হয় না, সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে? সেগুলো আপনি ভালো করে ধুয়ে নেবেন, তাতেই চলবে। ঠিক আছে, এটা আসলে এটা রেসপিরেটরি ডিজিজ প্রিন্সিপালি, এটা এলিমেন্টারি ট্র্যাক্টে যে ঢুকতে পারে না তা নয়, কিন্তু এটা সেভাবে আক্রান্ত করে না বলেই এখন পর্যন্ত আমরা জানি। কাজেই ফলমূল, শাকসবজি সবকিছু সুন্দর মতো ধুয়ে, একটু ভালো মতো ধুয়ে যদি খান, আর যদি একান্তই আপনার খুবই মানে মানসিক শান্তি চান, যেই খোসাটা আছে সেটা ফেলে দিতে পারেন, বড় জোরে এইটুকুন, তারও খুব বেশি প্রয়োজন নেই আসলে। তবে খাবারের মধ্য দিয়ে এটা ছড়ায় না, কাজে এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন চিকিৎসক, একজন জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার এবং আমাদের সঙ্গে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান। বিরতির পর আবারও স্বাগত আপনাদের দুজনকেই। অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, আপনার কাছে একটি বিষয় আমরা একটু জানতে চাই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হাসপাতালে করোনা রোগীদের জন্য যে ব্যবস্থা থাকা দরকার, রোগীরা অভিযোগ করছে যে সেই ব্যবস্থা আসলে নেই। তো অনেকেই আবার হচ্ছে বাড়িতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে, তাদেরকে চিকিৎসকরা তেমন পরামর্শই দিচ্ছে। আসলে বাড়িতে থেকে কিভাবে চিকিৎসা নেওয়া যায়? মানে আমরা তো অনেক দিন ধরে শুনছি যে সেরকম কোনো চিকিৎসাই নেই, আলাদা থাকতে হবে। নতুন কোনো কিছু এসেছে কিনা? নতুন বলতে যে এখন আমাদের যে হাসপাতালের যে ধারণ ক্ষমতা, যে সিটের বা শয্যার যে ক্ষমতা, সেটা কিন্তু অত্যন্ত সীমিত এবং বাংলাদেশের জনসংখ্যার যে অনুপাতে খুবই সীমিত। এবং আমাদের স্বাস্থ্য যে সেবা খাতটা, এটা 2/3 কিন্তু বেসরকারি খাত, কেবলমাত্র 1/3 হলো সরকারি খাত। সুতরাং এখন এ পর্যন্ত যেটা হয়ে এসছে সেটা হচ্ছে এই সরকারি খাতেই মধ্য দিয়েই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ফলে সেটা অপ্রতুল ডেফিনেটলি। তো আমি বলবো যেটা এখন বেসরকারি 2/3 বেসরকারি খাতটাকে অ্যাক্টিভেট করা এবং এইটার সাথে সরকারি খাতের সমন্বয় করে এই চিকিৎসা ক্ষেত্রটাকে দ্রুত বাড়ানো, এটা খুবই জরুরি। এখন তারপরেও যদি বাড়ানো হয়ও, তারপরেও কিন্তু আমাদের পর্যাপ্ত হবে না আমার জনসংখ্যা এবং সংক্রমণের যে হার তার সাথে। সুতরাং আমাদের বিপুল অধিকাংশ মানুষের জন্য যারা এক উপসর্গহীন থেকে সামান্য উপসর্গ, আমরা বলি মাইল্ড টু মডারেট উপসর্গ, অর্থাৎ 70 থেকে 80% লোকই কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। এই বিপুল অধিকাংশ মানুষকে কিন্তু হসপিটালে ভর্তি করার কোনো প্রয়োজনও নেই। সেক্ষেত্রে তাদেরকে বাসায় বসেই চিকিৎসাটা করতে হবে। বাসায় বসে চিকিৎসা করতে হলে আমি যেটা বলবো, যারা উপসর্গহীন তাদের তো সমস্যা নেই, তাদেরকে অবজার্ভ করা, আইসোলেশনে রাখা, একটা বাড়িতে একটা ঘরের মধ্যে আলাদা পৃথক রাখা, থাকা খাওয়ার ব্যবস্থা, তার বাথরুম, এগুলা সবকিছু আলাদা করে তাকে আলাদা রাখা এবং তাকে পর্যবেক্ষণ করা যে তার কোনো সিমটম হয় কিনা, তার শ্বাসকষ্ট হয় কিনা, তার জ্বর হয় কিনা, তার কাশি হয় কিনা, তার খাওয়া দাওয়া রুচি, ডায়রিয়া এইসব হয় কিনা, এগুলো অবজার্ভ করা। আর যারা অলরেডি কিছু উপসর্গ দেখা দিয়েছে, অর্থাৎ এই উপসর্গগুলো, যাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট এইগুলো যারা হয়েছে, আমরা বলবো মাইল্ড বা মৃদু উপসর্গ, তাদেরকে বাড়িতে আমরা মনিটর করব। কি কি মনিটর করব? মনিটর করার একটা ভালো উপায় হচ্ছে অক্সিমেট্রি, অর্থাৎ তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় কিনা সেটা দেখবার জন্য একটা ছোট্ট মেশিন পাওয়া যায়, মাত্র 2-2.5 হাজার টাকা দাম। এটা আমরা একটা আঙ্গুলে লাগিয়ে দেখলেই রোগী নিজে নিজেই বুঝতে পারে, সাথে সাথে দেখা যায় যে তার অক্সিজেনের মাত্রাটা কত। এটা কিন্তু একটা ভালো গাইড। যদি দেখা যায় যে 95% বা তার উপরে অক্সিজেনের মাত্রা তার শরীরে আছে, তাহলে আমরা বলবো চিন্তিত হওয়ার কিছু নাই, বাসায় থাকুন এবং আপনার যে পুষ্টির যে দিকটা এবং উপসর্গ ভিত্তিক যে চিকিৎসা, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, এই ওষুধগুলা দিয়া বা আর আপনি যে যন্ত্রটার কথা বললেন, একটু মানে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এই যন্ত্রটার দাম কত? আমি বলেছি 2 থেকে 2.5 হাজার টাকা বাজারে পাওয়া যায়। দুঃখিত, হ্যাঁ। অক্সিমেট্রি বলে, অক্সিমেট্রি ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা পেন্সিল ব্যাটারির মতো। তো যদি অক্সিজেনের মাত্রা দেখা যায় যে 95 থেকে 92% ওঠানামা করছে, তাহলে বুঝতে হবে তার লাংসের যে ক্ষতিটা কিন্তু আরো একটু অগ্রগতি হয়েছে ক্ষতিটা, সেক্ষেত্রে তার অক্সিজেন লাগবে। এখন এই অক্সিজেনটা আপনি হাসপাতালে যাওয়া মুশকিল আছে, তাহলে অক্সিজেনটা আপনি বাসায় ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা বলি অক্সিজেন আপনি কিনে আনতে পারেন বাসায়, অথবা অক্সিজেন ভাড়ায় আনতে পারেন। সেক্ষেত্রে আপনি লো ডোজে অক্সিজেন 1 থেকে 2 লিটার দিয়ে অক্সিজেন যদি দেখেন যে অক্সিজেন মাত্রাটা বডির 95 উপরে থাকছে, তাহলে আমার হয়ে যাবে। কিন্তু আর যদি দেখেন অক্সিজেনের স্যাচুরেশন বা মাত্রা 92 নিচে নেমে গেছে, তাহলে কিন্তু তার অবস্থা বুঝতে হবে তার মানে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। সেক্ষেত্রে অক্সিজেন তো দিতেই হবে এবং পারতপক্ষে তাকে একটি করোনা চিকিৎসা হয় এমন জায়গায় তাকে নিয়ে গিয়ে তাকে মনিটর করতে হবে এবং পরবর্তী আরো কিছু অ্যাডভান্স চিকিৎসা আমরা বলি, যেমন অ্যান্টিভাইরাল ড্রাগস, তারপরে প্লাজমা থেরাপি ইত্যাদি ইত্যাদি আরো কিছু এম্পিরিক্যাল থেরাপি আছে আমাদের হাতে, সেগুলো আমাদের সেগুলো তো হাসপাতালে গিয়ে। অক্সিজেনের দামটা কত হবে? অক্সিজেন দাম যে খুব বেশি তা নয়, এটা আপনি অক্সিজেন কোম্পানি বাংলাদেশে যারা তৈরি করে তাদের সাথে যোগাযোগ করবেন। এখন মোটামুটি পাওয়া যায়, ভাড়ায় পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। খুব মোটামুটি মধ্যবিত্ত মানুষের
মানে সামর্থ্যের মধ্যেই সেটা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। চট্টগ্রাম থেকে বাবলু বলছিলাম। জি হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আমি ওই প্রায় 2 মাস যাবত শুধু হালকা হালকা গলা ব্যথা, এখন থেকে গলা ব্যথাটা কম, শুধু এখন পিঠের এইদিকে একটু ব্যথা করে। ডক্টর মাহবুবুর রহমান, আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? ওনার কোনো কাশি আছে বা ওনার কোনো অ্যালার্জি দোষ ছিল আগে থেকে কোনো, বা টনসিলের প্রবলেম ছিল আগে থেকে কোনো? দর্শক, অ্যালার্জি বা কাশি বা টনসিলের প্রবলেম ছিল কিনা আপনার আগে? আমাদের আসলে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। যদি উনি শুনে থাকেন, সেটা হলো অবভিয়াসলি এটা কোনো করোনার রোগের উপসর্গ নয়। 2 মাস ধরে একটা জিনিস চলছে, সেটা তাকে একজন মেডিসিন বিশেষজ্ঞ বা ফুসফুস বিশেষজ্ঞ দেখালি আমার মনে হয় যে চিকিৎসাটা ভালো হবে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমরা শুনতে পাচ্ছি না, আপনার কথাটা একটু জোরে বলতে হবে। না, আমরা একদমই আসলে শুনতে পাচ্ছি না। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম ঝর্ণা আক্তার। জি, আমার হাজবেন্ডের 10 দিন আগে জ্বর আসছে। জি, আপনার হাজবেন্ডের জ্বর আসে? 10 দিন জ্বরটা আগে আছে কিনা জ্বর এখনো? আসছে প্রচন্ড মানে ভাবে। জ্বরটা কি এখনো আছে? জি, জ্বর আবার 10 দিন ছিল না, 10 দিন পর আজকে আবার অনেক বেশি জ্বর আসছে। আচ্ছা, ডক্টর মাহবুবুর রহমান, আপনি কি কোনো প্রশ্ন করতে চান ওনাকে? তার কাশি আছে কিনা, বা তার শ্বাসকষ্ট আছে কিনা, তার পাতলা পায়খানা আছে কিনা, পেটে ব্যথা আছে কিনা, এবং ঘরে আর কারো জ্বর আছে কিনা? আবারও আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আসলে জানতে পারলাম না তথ্যগুলো। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। জি, আমরা দুটি প্রশ্ন একসাথে নিয়ে আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। দর্শক, একটু জোরে বলতে হবে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে। জি জি, আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম, গাজীপুর থেকে বলছিলাম। জি, আমার শরীর ব্যথা বা গলা ব্যথা, সর্দি কাশি, জ্বর এরকম কোনো কিছুই নাই, বাট একটু শ্বাসকষ্ট মনে হচ্ছে আর কি বেশ কিছুদিন যাবত। কতদিন যাবত? জি, প্রায় সপ্তাহখানেক বা এরও বেশি এরকম হবে। কোনো অ্যাজমা ছিল কিনা, অ্যালার্জি ছিল কিনা, আপনার হাঁপানি রোগ ছিল কিনা আগে থেকে? জি না, আগে এরকম কোনো কিছু ছিল না আমার। আপনি কোনো সিগারেট খান কিনা? জি। ধূমপান করেন কিনা? জি জি। আচ্ছা, জি, ডক্টর মাহবুবুর রহমান, দুটো প্রশ্নের উত্তরই, দুজনের উত্তরই আমরা চাচ্ছি আপনার কাছে। প্রথম প্রশ্ন যেটা ওনার বললেন যে 10 দিন থেকে জ্বর, এটা আমি আগেই বলেছি, করোনা মহামারীর সময় যে কোনো জ্বরই হচ্ছে প্রথম ডায়াগনোসিস হচ্ছে করোনা, অর্থাৎ কোভিড-19 যেটা, সেটা। সুতরাং সেটা আপনাকে এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করবার জন্য আমি যদি বলবো, যেহেতু ঢাকায় আছেন, একটা রক্তের সিবিসি, সিআরপি আর একটা বুকের এক্সরে করবেন। এটা হলো প্রথম ধাপ। এবং সম্ভব হলে একটা কোভিড-19 যে টেস্ট, করোনা টেস্ট, সেটা আপনি করবেন। সেটা সরকারি জায়গায় দিয়ে করতে পারেন। এখন কিছু বেসরকারি হাসপাতাল, যেমন হচ্ছে আনোয়ার খান মডার্ন, স্কয়ার, স্পেশালাইজড হসপিটাল, শ্যামলী এবং ল্যাবরেট হসপিটাল, এইসব জায়গায় কিন্তু এখন কোভিড করোনা টেস্ট করা হচ্ছে। সুতরাং এটা করে দিবেন, কারণ রেজাল্ট পেতে হয়তো 2-1 দিন সময় লাগবে। আর অন্যান্য টেস্ট করে আমরা ওই টেস্টের রিপোর্টের ভিত্তিতে বুঝতে পারবো যে আপনার করোনার সংক্রমণের সম্ভাবনা কতখানি। এবং আমি বলবো, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল অবস্থা বিবেচনা করতে হবে আমাদের এই দেশের প্রেক্ষিতে, যেটা আমি বলি, যেটা সাসপেক্ট করলে আমরা কিছু ঔষধ আমরা আগেই শুরু করে দিতে পারি, ক্ষতি নাই কোনো। যেমন হলো এসকাবো 2টো ট্যাবলেট, 6 মিলিগ্রামের 2টো এসকাবো ট্যাবলেট একসাথে খেয়ে নেবেন খাবার পরে। আর ডক্সিসাইক্লিন ক্যাপসুল 2টা ক্যাপসুল খেয়ে নেবেন খাবার পরে প্রথমবারে। আর এরপরে একটা করে দিনে 2 বার খাবার পরে 7 দিন খাবেন। তাহলে এইটা গেল। আর যাদের হৃদরোগের কোনো সমস্যা নেই, তাদেরকে আরেকটা বলবো যে ট্যাবলেট রিকোনিল 200 মিলিগ্রাম, 2টা সকালে 2টা রাতে খাবার পরে, মোট 4টা ট্যাবলেট। অর্থাৎ এই 3 ধরনের ট্যাবলেট আমি যদি খেয়ে নেই, আমি যদি তাতে দেখা গেছে যে কিছু উপশম হলেও হতে পারে, কারণ আমাদের হাতে তো বেশি কিছু অস্ত্র নেই। সুতরাং যতটুকু আছে
সেইটুকু আমরা প্রয়োগ করব, কিন্তু যাদের হৃদরোগ আছে তাদেরকে আমি রিকোনিল দিতে বলবো না। এটা হলো প্রাথমিক ওষুধটা আপনি খেয়ে নেবেন। এরপরে রিপোর্ট গুলা যখন আসবে তখন একজন হৃদরোগ একজন যে কোনো বিশেষজ্ঞ, যেগুলো এই বিষয়ে যারা অভিজ্ঞ, তাদের সাথে যোগাযোগ করে পরবর্তী চিকিৎসাটা নির্ধারণ করতে হবে। অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন করলেন যে এই যে উনি গলা ব্যথা বা একটু কি বললেন শ্বাসকষ্ট, এটা এরকম কোনো আইসোলেটেড শুধু সামান্য শ্বাসকষ্ট কোভিডে এটা আমরা সাধারণত এটা আসে না, সেটা অন্য কোনো কারণে থাকতে পারে। এমনকি অ্যাংজাইটিতেও অনেকের শ্বাসকষ্ট হতে পারে, এরকম একটা মহামারীর মধ্যেও তার শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া তার অ্যাজমার সমস্যাও থাকতে পারে, স্মোকিং ইনডিউসড ব্রঙ্কোস্পাজম হতে পারে। সুতরাং এটা ওনার অত চিন্তিত হওয়ার কিছু দেখি না। আপনি ধূমপান ছেড়ে দিন, আপনি দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন, 2 বেলা হাঁটুন, ব্যায়াম করুন, আপনি দেখবেন এর থেকে আপনি মুক্তি পাবেন। জি, অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। আসলে একটি বিষয় আমরা একটু জানতে চাই, পুরো বিশ্বের এক এক দেশের তো করোনার অবস্থা এক এক রকম, বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়? মানে আমরা কি কিছুটা ভালো অবস্থানে আছি? আসলে এক একটা দেশে এক এক সময় সংক্রমণ শুরু হয়েছে, কাজেই প্রত্যেকটা দেশকে আসলে বর্তমানের সাপেক্ষে তুলনা করা যাবে না। আপনাকে দেখতে হবে যে কতদিন এবং এপিডেমিক কার্ভের আমরা কোন অবস্থায় আছি সেটা সাপেক্ষে তুলনা করতে হবে। সেটা যদি আপনি তুলনা করেন, আমাদের অবস্থা আসলে ভালো নয়। আমরা এখন একটা কার্ভের বিভিন্ন পর্যায়ে থাকে, আমরা একদম পিক যেটাকে বলে উপরের দিকে যাচ্ছি, এখনো পৌঁছাইনি বা ওই দিকে আছি, কাজেই আমরা কোনো অবস্থাতেই খুব একটা ভালো অবস্থানে নেই। ইভেন আপনি যদি অ্যাবসলিউট টার্মেও চিন্তা করেন, বাংলাদেশের মানে কোভিড-19 আক্রান্ত হওয়ার সংখ্যার দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে 21-22তম অবস্থানে আছে, অর্থাৎ অ্যাবসলিউট বিচারও যদি চিন্তা করেন। আর যদি আপনি ওই কোন সময়ের সাপেক্ষে কোন অবস্থানে আছে সেটা যদি চিন্তা করেন, বাংলাদেশ এখন আসলে আরো অনেক সামনের দিকে আছে। কাজে এটা ভালো কোনো অবস্থাতেই বলার কোনো আসলে উপায় নেই আর কি। আচ্ছা, মানে পিকের কথা যদি বলি, মানে পিকে কি আছে আমরা, বা পিকের দিকে আসলেই যাচ্ছি, মানে এটা কি একবার কনফার্ম? এটা মানে আমরা তো ভবিষ্যৎ বক্তা নই, আমরা যেটা করতে পারি যে আমাদের এটাকে বলে ইনফেকশাস ডিজিজ মডেলিং বলে, কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে প্রজেকশন করা হয়, যেটা ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজিস্ট যারা করেন, তো তারা যে মডেলগুলো করেছেন সেখানে দেখা গিয়েছে যে জুনের 3rd উইকে একটা পিকটা আসার কথা বর্তমান যে পরিস্থিতি। কারণ মডেলিং 2 রকমের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক মডেলিং, অর্থাৎ একবার করা হলো সেটাই স্থায়ী ভাবে ধরা হয়। আরেকটা হচ্ছে আপনার ডাইনামিক মডেলিং, যেটা যে আমার প্রতিদিন কি পরিমাণ কেস শনাক্ত হচ্ছে তার ভিত্তিতে আমি আমার মডেলটাকে আবার আপডেট করি। তো সেই মডেলিং এ দেখা গিয়েছে যে একটা সময় ছিল যখন বলা হচ্ছিল যে মে মাসে যদি আমরা খুব ভালো মতো লকডাউনটা দিতে পারি তাহলে মের শেষের দিকে পিকটা আসতে পারি, কিন্তু আমরা কিন্তু লকডাউনটা প্রপারলি দিতে পারিনি। আমাদের ইনফ্যাক্ট সত্যি কথা বলতে লকডাউন আসলে হয়নি। আমরা যেভাবে লকডাউন দিয়েছি সেটাকে লকডাউন বলে না। লকডাউন মানে হচ্ছে আপনি একদম ঘরের মধ্যে থাকবেন কোনোভাবে। আমরা বাজার ঘাট করেছি, আমরা ব্যাংকগুলো খোলা ছিল, অনেক জায়গায় সীমিত মাত্রায় অফিস আদালতগুলো খোলা ছিল। কাজে লকডাউন বলতে প্রকৃত অর্থে যেটা বুঝে আমরা সেটা কিন্তু কখনোই করতে পারিনি। তো তাহলে দেখা যাচ্ছে পিকটাও স্বাভাবিকভাবে যখন আসার কথা ছিল তখন না এসে আরো পিছিয়ে গিয়েছে। তো আমরাও সেই জিনিসটা আমাদের যে প্রজেকশন গুলো সেখানেও আমরা দেখতে পেয়েছি যে যেই পিকটা হয়তো মাসখানেক আগে আমরা দেখছিলাম যে প্রেডিক্ট করছিল পিকটা আসবে মে মাসের শেষের দিকে, সেই পিকটাও সরে গিয়েছে হচ্ছে জুনের 2nd উইক বা 3rd উইকে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমি মানে অনেকেই মডেলিং করছেন, তো আমি যেটা দেখেছি সেটা জুনের 3rd উইকে আসার কথা ছিল। এখন তো আমরা আবার সবকিছু খুলে দিয়েছে, এখন এটা হয়তো আরো মানে আরো খারাপ হতে পারে আর কি, হ্যাঁ আরো বিলম্বিত হতে পারে। জি, ডক্টর মাহবুবুর রহমান আপনার কাছে, জি আপনার কাছে আসবো এই প্রসঙ্গ নিয়ে আমরা আবার, কিন্তু একটা বিরতির পরে। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, নিশ্চয়ই সাথেই থাকবেন। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে রয়েছেন দুজন চিকিৎসক, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং একজন হৃদরোগ বিশেষজ্ঞ। ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আসলে একটি বিষয় জানতে চাই যে বাড়িতে থেকে যে চিকিৎসার কথা বলা হচ্ছে, আমরা আলোচনা করেছি একবার, কিন্তু আর কিছু আপনি যুক্ত করতে চান কিনা?
বিষয়টির সাথে? হ্যাঁ, প্রফেসর মাহবুবুর রহমান স্যার অত্যন্ত চমৎকারভাবে এর যেই ক্লিনিক্যাল আসপেক্ট অর্থাৎ যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্টটা সেটা উনি খুব চমৎকারভাবে বলেছেন, কিন্তু এর কিছু পাবলিক হেলথ আসপেক্টও আছে, অর্থাৎ প্রিভেন্টিভ, যাতে এটা আরেকজনের মাঝে না ছড়ায় সে ধরনের কিছু ব্যবস্থা আমাদেরকে নেওয়া যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে একটা বাড়িতে যদি একাধিক মানুষ থাকেন, একজন হয়তো আক্রান্ত, বাসায় হয়তো 4 জন আছেন, একজন অসুস্থ, বাকি যে 3 জন আছেন তারা 3 জন পালাক্রমে রোগীকে ট্রিটমেন্ট দিবেন না বা কেয়ারের জন্য যাবেন না, খাবার দিতে বা তার বিভিন্ন রকম কেয়ারের প্রয়োজন হতে পারে, সেজন্য একজন মানুষকে এটার জন্য অ্যাসাইন করতে হবে যাতে একজন এক্সপোজড হয়। এটা একটা। তারপরে যেই ঘরে আক্রান্ত ব্যক্তি থাকবেন অর্থাৎ সেলফ আইসোলেশনে থাকবেন, সেই ঘরে প্রচুর পরিমাণে আলো বাতাসের একটা চলাচলের সুযোগ থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে, তাহলে উনার সেরে ওঠাটা যেমন ভালো হবে, ঠিক তেমনি উনার কাছ থেকে যিনি ট্রিটমেন্টটা দিতে যাচ্ছেন তার মাঝে এটা ছড়ানোর সম্ভাবনাটা কমে যাবে। দেখা গিয়েছে গবেষণায় যে যেই সব জায়গায় প্রচুর আলো বাতাস, বিশেষ করে বাতাসের সার্কুলেশনটা বেশি থাকে, সেখানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ানোর হারটা অনেক কমে আসে। 3 নম্বর হচ্ছে যে মাস্কের ব্যবহার, অর্থাৎ বিশেষ করে সার্জিক্যাল মাস্ক। তো একজন অসুস্থ ব্যক্তি কিন্তু সবসময় মাস্ক পরে বসে থাকতে পারবেন না, এটাতে কিন্তু তার এমনিও তিনি শ্বাসকষ্টে ভুগছেন, তার উপর যদি মাস্ক দেওয়া হয় তার আরো কষ্ট হবে। কিন্তু যে সময় সেই রুমে কেউ তার সেবা দেওয়ার জন্য প্রবেশ করবেন, অন্তত সেই সময়টি তিনি যেন অবশ্যই সার্জিক্যাল মাস্ক পরেন, এবং যিনি সেবা দিতে যাবেন তিনিও সেই সময় মাস্ক পরে থাকবেন। এবং আচ্ছা, কিছু কমন যেই জায়গাগুলো আছে যেমন বাথরুম, আমি কিচেন, আসলে এই জিনিসগুলো এখানেই যেন একটা তার প্রশ্ন করতে চাই ডক্টর তৌফিক জর্দা, সেটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক আর N95 মাস্ক, মানে কোনটা ব্যবহার করলে ভালো হয়? N95 মাস্ক কখনোই ঘরের ব্যবহারের জন্য এটা প্রযোজ্য নয়। এটা একদম স্পেসিফিক কিছু কাজে কেবলমাত্র স্বাস্থ্যসেবা প্রদানকারীরা করবেন। যেসব জায়গায় অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর যেখানে আছে, অর্থাৎ ইনটিউবেশন করার প্রয়োজন থাকতে পারে বা এই জাতীয় যে প্রসিডিউর গুলো আছে হাসপাতালে, কেবলমাত্র সেখানেই N95 মাস্কের ব্যবহার। এর বাইরে N95 মাস্ক ব্যবহার করাটা আমি মনে করি একটা গর্হিত কাজ হবে আর কি। ওনারা যে সার্জিক্যাল মাস্ক আছে সেটা ব্যবহার করবেন। জি, হ্যাঁ, আর যেটা বলছিলাম যে লাস্ট কথা, সেটা হচ্ছে যে কমন যেই জায়গাগুলো ব্যবহার, যেমন বাথরুম, কিচেন, যদি সম্ভব হয় তাহলে ওনাদের বাসায় যদি একটা সেপারেট রুম থাকে যেখানে বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে, সেরকম রুমে ওনার থাকার ব্যবস্থা করতে হবে এবং উনি সেটা ব্যবহার করবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে সবার বাথরুম ব্যবহারের পরে আক্রান্ত ব্যক্তি ব্যবহার করবেন, তাহলে উনার কাছ থেকে আরেকজনের কাছে ছড়ানোর সম্ভাবনা কম থাকবে। এবং উনি যখন বাথরুমটি ব্যবহার করে বের হয়ে আসবেন, যেসব জায়গায় উনি স্পর্শ করবেন সেগুলো উনি একটু পরিষ্কার করে মুছে বা ধুয়ে এবং মুছে যদি বের হতে পারেন, তাহলে তার কাছ থেকে পরবর্তীকালে যিনি ব্যবহার করবেন তার কাছে এটা ছড়ানোর সম্ভাবনাটা কমে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, একটি বিষয় আমরা একটু জানতে চাই, যেটি আসলে ডক্টর তৌফিক জর্দারও বলছিলেন, যে মানে কবে পিক আসবে এখন আসলে বোঝাটা খুব মুশকিল হয়ে গেছে। তো এই যে আমরা প্রতিদিন তথ্য পাচ্ছি যে এতজন আক্রান্ত হচ্ছে, এতজন মারা যাচ্ছে, আবার অনেকে বলছেন যে যেহেতু টেস্টই অনেক কম হচ্ছে সুতরাং আসল তথ্যটা তো আসলে পাওয়াই যাচ্ছে না। তো মানে আপনাদের হিসাব নিকাশ কি বলে যে মানে কত আক্রান্ত আসলে হতে পারে, বা এটা বোঝার আদৌ কোনো উপায় আছে কিনা বাংলাদেশে? এটা আসলে ডক্টর তৌফিক সাহেব উনি এটা ভালো বলতে পারবেন, ওনার সাবজেক্ট এটা বেসিক্যালি। কিন্তু যতটুকু আমি বুঝি সেটা হলো যে আপনি যখন একটা সঠিক ডেটা দিবেন, সঠিক তথ্যগুলো আপনি একটা জায়গায় জড়ো করবেন, তখনই ওইটা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তমূলক জিনিস আমরা আপনাকে দিতে পারি। কিন্তু আপনি যখন ডেটাটা দিবেন ইনকমপ্লিট এবং এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে, তখন তো এটা হবে না। আপনি এই দেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 18 কোটি, আর ব্রিটেনের জনসংখ্যা হচ্ছে প্রায় 6 কোটির মতো। অথচ ব্রিটেনে তো এখনো প্রতিদিন 1 লক্ষ করোনা পরীক্ষা টেস্ট হয়, সেখানে আমাদের হওয়া উচিত ছিল 3 লক্ষ টেস্ট। তাহলে ব্রিটেন 1 লক্ষ টেস্ট করে যে ডেটাটা পাবে, সেই ডেটা যে কথাটা বলতে পারবে তার যে শক্তিটা, আর আপনি 10,000 টেস্ট করে যে ডেটাটা পাবেন সেই শক্তি এখানে পাবেন না। সুতরাং আমাদের যে ডেটা এবং আমাদের যে রেজাল্ট, এটা কিন্তু প্রকৃত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ হবে না, এটা প্রতিনিধিত্বমূলক হবে না। এটা তো সহজ একটা জিনিস, কিন্তু এটা নিয়েই আমরা খুব বেশি নাড়াচাড়া করে লাভ নাই। আপনাকে টেস্টের সংখ্যা বাড়াতে হবে। শুধু এই টেস্টই নয়, আপনি অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টকে এখানে আপনাকে নিতে হবে, বিকজ আপনার এখানে অনেকগুলা পারপাস আছে। আমাদের র্যাপিড টেস্ট করতে হবে, আমাদের একটা টেস্টের জন্য যদি 2 দিন অপেক্ষা করতে হয় এবং 7,000-8,000 টাকা দিতে হয়, তার চেয়ে যদি একটা র্যাপিড টেস্ট করে আমি একটা দ্রুত একটা সিদ্ধান্ত আসতে পারি চিকিৎসার জন্য, এবং এই রোগীদেরকে আইসোলেশন নিতে পারি, এবং রোগীদেরকে যাদের অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি আমি কাজে লাগাতে পারি চিকিৎসা পারপাসে। অর্থাৎ র্যাপিড অ্যান্টিবডি যে টেস্টগুলো সেটা আমাদের প্রচলন করা দরকার। আর যেটা স্ট্যান্ডার্ড যে টেস্ট, সেটা পিসিআর টেস্ট,
সেটার ব্যাপকভাবে সংখ্যাটা বাড়ানো দরকার। প্রত্যেকটা জেলায়, আমরা এখানে ঢাকা বসে কথা বলছি, আমরা পেরিফেরির খবর রাখি না। প্রত্যেক বিপুল অধিকাংশ মানুষ ঢাকার বাইরে থাকে। প্রত্যেকটা জেলায় এই টেস্টের ফ্যাসিলিটি থাকতে হবে এবং সেটা সরকারি বেসরকারি সব হাসপাতালে এই টেস্টের ফ্যাসিলিটি থাকতে হবে। ঢাকা শহরে সব সরকারি বেসরকারি সব হাসপাতালে এই টেস্টের ফ্যাসিলিটি থাকতে হবে। আমাকে প্রতিদিন অনেক রোগী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ফোন করেন যে আমি টেস্ট করবো কোথায়, আমি তো করতে পারছি না, আমি তো সিরিয়াল পাচ্ছি না, আমি কি করব। হতাশার মধ্যে তারা আছে, অর্থাৎ তার টাকা আছে কিন্তু টেস্ট করতে পারছে না। এটা একটা দুর্ভাগ্যজনক অবস্থা। আপনার অর্থ আছে কিন্তু আপনি পারচেজ করতে পারছেন না, এটা খুব একটা দুঃখজনক অবস্থা। সুতরাং আমি বলবো দ্রুত এই সব হসপিটালে এই টেস্টের সংখ্যা বাড়ান এবং তথ্যগুলোকে ওপেন করে দেন। তথ্যগুলো যত ওপেন করবেন ততই আপনি এখান থেকে সত্য জিনিস জানতে পারবেন। সত্য জিনিস জানলেই আপনি আপনার লক্ষ্য, আপনার স্ট্র্যাটেজি, কর্মকৌশল ঠিক করতে পারবেন। এতে দোষের কিছু নাই। আমার এটা তো বিশ্ব মহামারী, এটা আমার কোনো ব্যর্থতার কিছু নাই। আমরা ওপেন আপ হই এবং আমরা সব তথ্যগুলো দিয়ে আমার সম্মুখ দিকে কর্মকৌশল তৈরি করি। এটাই আসলে মূল কথা। ডক্টর তৌফিক জর্দার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। যেহেতু সবকিছু এখন আবার আগের মতো হয়ে যাচ্ছে বলা যায়, হবার পথে বলা যায়, তো মানুষের কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? মানুষের ওই আগে যে সাবধানতাগুলোর কথা আমরা বারবার বলে এসেছি সেগুলোই করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সরকারিভাবে লকডাউন তুলে দিলেও আমাদের নিজেদের কিন্তু স্বাস্থ্য যে বিধিগুলো সেগুলো আমাদের নিজেদেরকে এখনো মেনে নিতে হবে। লকডাউন তুলে দেওয়ার অর্থ এই নয় যে আমরা সম্পূর্ণ মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে পারবো। আমাদের বিশেষ করে আমাদের যারা একটু রিস্ক গ্রুপে যারা আছেন, যারা একটু বয়োবৃদ্ধ আছেন, যারা ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগ খাচ্ছেন বা কোনো অসুস্থতায় ভুগছেন, তারা যেন বিশেষভাবে সতর্কতা অবলম্বন করেন। অর্থাৎ তারা যেন বাড়ির থেকে বের না হন। এখনো পর্যন্ত এক ধরনের মানে লকডাউন তুলে দেওয়ার পরও তারা যেন নিজেদের উপর এক ধরনের সেলফ লকডাউনের মতো পরিস্থিতি আরোপ করেন। আর বাকিরা তারা যে স্বাস্থ্য বিধিগুলোর কথা আমরা দিনের পর দিন বলে আসছি সেগুলো প্রত্যেকটাই তাদেরকে এখনো। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও আমরা আপনাদের কাছ থেকে নতুন নতুন তথ্য দিতে পারবো দর্শকদেরকে। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 11টায় হয় প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। নিশ্চয়ই প্রতিদিনই থাকবেন আমাদের সঙ্গে। শুভরাত্রি।